নমস্কার। আজ একটা অন্য বিষয় বা অন্য সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ। তার আগে আপনি আমায় বলুন, আপনি কি জানতেন যে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পর কার কাছে বা কোন সংস্থার হাতে সবচেয়ে বেশি পরিমাণ জমি বা ভূমি অধিকৃত হয়ে রয়েছে? ঠিক শুনেছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান মুসলিম ওয়াকফ বোর্ড, যার জমির পরিমাণ 8.7 লক্ষ একর এবং যা প্রায় 9.4 লক্ষ একর জুড়ে বিস্তীর্ণ হয়ে রয়েছে। এক রিপোর্ট অনুসারে এর সঙ্গে বার্ষিক 10% ইন্টারেস্ট যোগ করে দিলে ওয়াকফ বোর্ডের হাতে যে ইনকামটা জেনারেট হবে অ্যানুয়ালি, তাও কম আশ্চর্য নয়, প্রায় 12,000 কোটি টাকা। কিন্তু ওয়াকফ বোর্ড সেখানে মাত্র 163 কোটি টাকায় ইনকাম দেখাতে সক্ষম হয়েছে। তাহলে বাকি ইনকামটা গেল কোথায়? এটা আমার কথা নয়, আপনার কোথাও, এটা সাচ্চার কমিটির রিপোর্ট হিসাবে আপনাদের সামনে তুলে ধরব। আর এত তর্ক বিতর্কের মাঝে, দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বের মধ্যে সংসদ ভবন দিকে ওয়াকফ সংশোধনী আইন বা বিল পারিত হয়ে গেছে। আর এই নিয়েই সারা দেশ জুড়ে বিক্ষোভ, বিদ্রোহ, আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ ক্রমাগত বেড়েই চলেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে যে পরিমাণ হিংসার ঘটনা ঘটে চলেছে, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, হিন্দুরা পলায়ন করেছে বা পলায়ন করতে বাধ্য করা হয়েছে, তা অত্যন্তই নিরাশাজনক, হতাশপূর্ণ এবং দুর্ভাগ্য। তবে কি এই ওয়াকফ বিল, আর তাকে সংশোধন করার এত প্রয়োজনীয়তাই বা কি ছিল? নাকি এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল এজেন্ডা? আসুন আজ সেই ব্যাপারেই কথা বলি। নমস্কার, আমি রাজকুমার এবং আপনারা এখন দেখছেন বঙ্গ বিশ্লেষণ। সাল 2022, স্থান দক্ষিণ ভারতের তামিলনাড়ু। এই তামিলনাড়ু তিরুচেন্দ্রাই নামক একটি গ্রামে প্রায় 1,500 বছরের পুরনো একটি শিব মন্দির সমেত পুরো গ্রামটিকে ওয়াকফ বোর্ড তাদের নিজের সম্পত্তি বলে দাবি করে বসে। অথচ গ্রামবাসীকে না আগে থেকে জানানো হয়েছে, না নোটিশ করা হয়েছে। এই মতো অবস্থায় গ্রামবাসীরা স্থানীয় প্রশাসনের কাছে গেল। প্রশাসন এটিকে কোর্টে নিয়ে যেয়ে সলভ করার পরামর্শ দেয়। কিন্তু শেষ পর্যন্ত কোর্ট এটিকে ওয়াকফ বোর্ডের পার্সোনাল ম্যাটার বলে জানিয়ে দেয়। এখন আপনারাই বলুন, কোর্ট যদি মানুষকেও বিচার দিতে না পারে, তাহলে এই গ্রামবাসীরা যাবে তো এখন যাবে কোথায়? তাহলে কি এটা ভেবে নিতে হবে ডক্টর ভীমরাও আম্বেদকরের বানানো এই সংবিধান, যেটাকে আমরা দেশের সর্বোপরি মানি, ভাবি এবং বিশ্বাসও করি, তার চেয়ে উঁচু পোস্ট করে এই ওয়াকফ বোর্ড, এটা কি আদৌ যুক্তিযুক্ত? বাস্তবিকতার সঙ্গে কি এটা আদৌ মিল থাকতে পারে? এই প্রশ্ন আপনাদের কাছে। আসুন একটু শুরু থেকে শুরু করা যায়। এখন এই ওয়াকফ কি এবং এই বোর্ডের উদ্দেশ্যই বা কি? আমাদের হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি হয়, তেমনি কোনো মুসলমান ব্যক্তি যদি সৎ ইচ্ছায় বা স্ব ইচ্ছায় নিজের সম্পত্তি পর উপকার স্বার্থে দান করে, তাকে ওয়াকফ বলে। একবার আল্লাহর নামে দান করা এই সম্পত্তি নতুন করে ক্রয় বিক্রয় হয় না। এটা কেবলমাত্র সমাজের প্রগতির স্বার্থে বা উন্নতির স্বার্থে ব্যবহার করা যেতে পারে। যেমন হসপিটাল তৈরি করা, দরগা, মাদ্রাসা, নারী শিক্ষা, হজ যাত্রা ইত্যাদি ইত্যাদি। আর এইসবে দেখাশোনার জন্য দায়িত্বভার একজনকে দেওয়া হয়, যাকে মুতওয়ালি বলে। আবার অনেক সময় বোর্ডের তরফ থেকে থাকা কমিটিকেও এর দায়িত্বভার দেওয়া হয়। কিন্তু কেউ যদি এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপর অবৈধভাবে দখল করে, কবজা করে বা অতিক্রম করে, বোর্ড তখন এই মামলাটিকে ওয়াকফ ট্রিব্যুনালের কাছে পাঠিয়ে দেয়। আবার ওয়াকফ বোর্ড যদি কোনো সম্পত্তিকে একবার নিজেদের সম্পত্তি বলে দাবি করে, তো সেটি ওয়াকফ প্রপার্টি বলে গণ্য হয়ে যাবে। যেমন ধরুন, আপনি দীর্ঘদিন ধরে একটি জমি চাষ করে এসেছেন, আর হঠাৎ ওয়াকফ বোর্ড সেটিকে নিজেদের প্রপার্টি বলে ঘোষণা করেছে, তো সেই দিন থেকেই সেটি ওয়াকফ প্রপার্টি বলে গণ্যমান্য হয়ে যাবে। আপনি কিন্তু এর বিরোধিতা করে নতুন করে আপিল, দলিল বা হাইকোর্টে পিটিশনও ফাইল করতে পারবেন না। কারণ ওয়াকফ বোর্ডের রুল অ্যান্ড রেগুলেশন হিসাবে স্থানীয় প্রশাসন, আইন, আদালত, এমনকি কোর্টও এই ওয়াকফ বোর্ডের নিয়মের বাইরে হস্তক্ষেপ করতে পারবে না। আর এখান থেকেই সমস্যা নতুন করে শুরু হয়। এখানে সংক্ষেপে আপনাদেরকে একটু বলে রাখি যে ভারতের মাটিতে ওয়াকফের সূচনা কবে থেকে এবং কিভাবে। বিখ্যাত ব্রিটিশ ইতিহাসকার ডব্লিউ হান্টার তার লিখিত বই ইন্ডিয়ান মুসলিমিতে স্পষ্টভাবে লিখেছে যে বাংলার 1/4 হিস্সা ওয়াকফের জন্য দেওয়া হয়েছিল। সুলতানি বা মোগল শাসনকালে ওই ওয়াকফ নামা কম বেশি পরিমাণে ছিল। 18-20 শতাব্দী পর্যন্ত এই ওয়াকফের দেখাশোনা করতো কাজীরা। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর এর দায়িত্বভার কাজীদের কাছ থেকে কেড়ে নেয় সম্পূর্ণভাবে ইংরেজ সরকার। পরবর্তীকালে অবশ্য 1913 সালে ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট আইনে পরিবর্তন করে দেয় ইংরেজ সরকার। কিন্তু 1947 সাল আসতে আসতে বা তার পরবর্তী সময়ে এই আইন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়।
কারণ দেশ স্বাধীনের সময়ও দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তখন এই দেশে থাকা মুসলমানরা তাদের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে ওই দেশ মানে পাকিস্তানে চলে যায়। আর এই মতো অবস্থায় তাদের ছেড়ে যাওয়া সম্পত্তির ওপরে অনেকেই কবজা করে, দখল করে, এবং তৎকালীন সরকারও আইন, আদালত, অফিস, কমার্শিয়াল বিল্ডিংও বিল্ড করে নেয়। সাল 1954 ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইন্ডিয়ান ওয়াকফ অ্যাক্ট পাস করেন, কিন্তু সেটা সম্পূর্ণভাবে কার্যকরী হয়নি। এরপরে 1964 সালে ইন্ডিয়ান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নতুন করে নিয়ে আসা হয়। এত সব আইন থাকা সত্ত্বেও ভিতরে ভিতরে পলিটিশিয়ান, ভূমাফিয়া, রাজনেতা, এমনকি ওয়াকফ বোর্ডের কমিটির কিছু লোকও এই ওয়াকফ সম্পত্তির উপর জোর করে দখল করে বা গোপনে গোপনে বিক্রি করতে লেগেছিল। অনেকে কম পয়সায় ভাড়া দিয়ে বাকি পয়সা নিজেদের আন্ডারে করে স্টক করে রেখেছিল। এর পরবর্তী সময়ে 1995 সালে ইন্ডিয়ান ওয়াকফ অ্যাক্ট নতুন করে পাস করা হয়, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই ওয়াকফ অ্যাক্টের সেকশন 83-তে বিশেষ কিছু নিয়মের পরিবর্তন করা হয়। যেমন, একজন মেম্বার যে স্টেট জুডিশিয়ারি সার্ভিসের হবে, সিভিল জজ ক্লাস 1 পর্যায়ের হবে এবং চেয়ারম্যান পদেও নিযুক্ত থাকবে। দ্বিতীয়ত, একজন মেম্বার যে এডিএম লেভেলের হবে, এবং তৃতীয়ত আর একজন এমন মেম্বার হতে হবে যে মুসলিম ল সম্পর্কে অনেক অভিজ্ঞ হবে। বর্তমানে ওয়াকফ বোর্ডের হাতে যে বিপুল পরিমাণ সম্পত্তি আছে 9.4 লাখ একর, এবং যার প্রেজেন্ট টাইম মার্কেট ভ্যালু 1.2 লাখ ক্রোড়স, ভাবতে পারেন। আর এই প্রপার্টিকে দেখাশোনা করার জন্যে ভারতে 32টার মতো ওয়াকফ বোর্ড আছে। প্রতিটা বোর্ডে 200 জনের সদস্যও আছে। 2005 সালে গরিবী রেখার নিচে থাকা মুসলমানদের সামাজিক, আর্থিক এবং শিক্ষার বিকাশের জন্য 7 জনের একটি কমিটি বসানো হয়, যাকে সাচ্চার কমিটি বলে। এবং এই সাচ্চার কমিটির রিপোর্ট যখন বাজারে আসে, খবরের কাগজে প্রকাশ পায়, তা দেখে সবাই হতবাক হয়ে যায়। অ্যানুয়ালি ইনকাম যেখানে 153 কোটি টাকা দেখিয়েছে এই ওয়াকফ বোর্ড, সেখানে সাচ্চার কমিটির রিপোর্ট হিসাবে এই ইনকাম মার্কেটে 10% ইন্টারেস্ট সাথেও যদি যোগ করা হয়, তাহলেও 12,000 কোটি টাকা হওয়া যথাযোগ্য উচিত ছিল বলে মনে করেছে। এখন আপনারাই বলুন, যেখানে অ্যানুয়ালি ইনকাম 12,000 কোটি টাকা, সেখানে মাত্র 153 কোটি টাকা যদি কেউ দেখায়, তাহলে এই ওয়াকফ বোর্ডের আইনকে নতুন করে সংশোধন করার প্রয়োজনীয়তা আছে কি নাই? হয়তোবা এই কারণে 1970 সালে স্বয়ং ইন্দিরা গান্ধী সমস্ত চিফ মিনিস্টারকে চিঠি লিখে জানিয়েছিলেন, হয় কবজাকৃত ওয়াকফ প্রপার্টি খালি করা হোক, নয় বর্তমান ভ্যালু হিসাবে রেন্ট পে করা হোক। জানি না কোন অজ্ঞাত কারণে সেই সব জিনিস ঠান্ডা অবস্থায় চাপা পড়ে গিয়ে। এদিকে 2014 কয়েক মাস আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই সম্পত্তিগুলোকে ডিনোটিফাই করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই কেন্দ্রে পালা বদল করে কেন্দ্রে ক্ষমতায় আসেন মোদী সরকার। পরে এই বিষয়টির উপর মামলা করে কোর্টে মুভ করা হয়। মাননীয় ন্যায়ালয় অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন বলে নবনির্বাচিত সরকারের উপর ছেড়ে দেয়। অবশ্যই 2021 সালে মোদী সরকার একটি 2 জনের কমিটি করে ওয়াকফ বোর্ডের কাছ থেকে এর সত্য এবং স্বচ্ছ রিপোর্ট চেয়ে পাঠায়, কিন্তু দীর্ঘদিন ওয়াকফ বোর্ডের কাছ থেকে কোনো সঠিক এবং সন্তোষজনক উত্তর না পাওয়াতে অবশেষে 2023 সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়ান হাউসিং মিনিস্ট্রি এই প্রপার্টিগুলোকে নিজেদের কাছে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, এরকম অনেক উদাহরণ আছে যা বলতে গেলে এই ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে বলার চেষ্টা করি। 2005 সালে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড তাজমহলকে নিজেদের ওয়াকফ প্রপার্টি বলে দাবি করলে এএসআই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঢুকে দেয়। অবশেষে সুপ্রিম কোর্টের 3 জাজের বেঞ্চ, চিফ জাস্টিস দীপক মিশ্রা, এম খান্ডবুলকর এবং ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলাটি এএসআই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষে শোনে এবং তাজমহলকে ন্যাশনাল প্রপার্টি বলে ডিক্লেয়ার করা হয়। 2019 সালে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মুখতার আব্বাস নকভি পার্লামেন্ট হাউস থেকে ওয়াকফ বোর্ডের 16,937টি প্রপার্টিকে কবজাকৃত বা ইনক্লুজমেন্ট বলে ঘোষণা করে দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি পাঞ্জাব, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে 2082টি প্রপার্টি কবজাকৃত বা অবৈধ বলে ঘোষণা করা হয়। এখন আসি এই ওয়াকফ বিলে নতুন করে কি কি সংশোধন করা হয়েছে যা নিয়ে এত দ্বন্দ্ব, এত বিতর্ক। আর এই বিল অনুযায়ী এখন সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলেতে একজন ইউনিয়ন মিনিস্টার থাকবে, 3 জন সাংসদ থাকবে, 3 জন মুসলিম ল এক্সপার্ট থাকবে, 3 জন মুসলিম সদস্য থাকবে, 4 জন সরকারি অফিসার থাকবে, 2 জন পূর্ববর্তী জজ এবং 2 জন মহিলা সদস্য এতে অ্যাক্টিভ থাকবে। এর মধ্যে সবচেয়ে কন্ট্রোভার্সি পয়েন্ট হলো এই কমিটিতে 2 জন নন মুসলিম মেম্বারও অ্যাক্টিভ থাকবে।
দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, সেটি হলো আজ পর্যন্ত ওয়াকফ বোর্ড ডিসাইড করতো এটা ওয়াকফ প্রপার্টি কিনা, কিন্তু আজ থেকে সেটি আর হবে না। এখন সরকারি কালেক্টর সে রিপোর্ট কালেক্ট করে সেই রিপোর্ট কেন্দ্র সরকারের হাতে দেবে। কেন্দ্র সরকার ঠিক করবে এটা ওয়াকফ প্রপার্টি না এটা সরকারি প্রপার্টি। এক কথায় সরকারি কালেক্টরের রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করবে ওয়াকফ প্রপার্টির ভবিষ্যৎ, সেটা বৈধ না অবৈধ। থার্ডলি কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, ওয়াকফ বাই ইউজ। আসুন এই বিষয়টি একটু সহজ করে বলার চেষ্টা করি। 1995 সালের ওয়াকফ ল অনুযায়ী যদি কোনো সম্পত্তিকে ধর্মীয় কারণে দীর্ঘদিন ধরে ইউজ করা হয়, তো সেটি ওয়াকফ বোর্ডের ল হিসাবে ওয়াকফ প্রপার্টি হয়ে যেত। যেমন ধরুন, অনেকেই রাস্তায় নামাজ পড়তেন, তাই পরবর্তীকালে সেই রাস্তাটিকেও যদি ওয়াকফ প্রপার্টি বলেন, সেটি কিন্তু আর চলবে না। এখন কোনো প্রপার্টি ওয়াকফ প্রপার্টি কিনা তার জন্য উপযুক্ত প্রমাণপত্র, ডকুমেন্টস কেন্দ্র সরকারের কাছে সাবমিট করতে হবে। কেন্দ্র সরকার ঠিক করবে এটি ওয়াকফ প্রপার্টি না পার্সোনাল প্রপার্টি না ন্যাশনাল প্রপার্টি। ফোর্থ ইম্পর্টেন্ট কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, আজ পর্যন্ত মুসলিম এবং নন মুসলিম উভয়েই ওয়াকফ করতে পারত, মানে সম্পত্তি দান করতে পারত। কিন্তু নতুন বিল অনুযায়ী এখন থেকে কেবলমাত্র মুসলমানরাই তাদের সম্পত্তি ওয়াকফ করতে পারবেন, এবং সেই সম্পত্তি থেকে অ্যানুয়ালি যে ইনকাম জেনারেট হবে, যেটা উপার্জন হবে, তা অনাথলয় মানে অনাথ বাচ্চাদের জন্য, বিধবা মেয়েদের জন্য এবং তালাকশুদা মহিলাদের জন্য খরচ করতে হবে। শুধু এখানেই শেষ নয়, কেন্দ্রীয় সরকার যদি মনে করে কেন্দ্রীয় সংস্থা ক্যাগ বা সিএজি দিয়ে বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থা দিয়ে এই ওয়াকফ বোর্ডের অডিটও বা যাঁচ পড়তালও করতে পারে। এক কথায় গোদের উপর বিষ ফোড়ার মতো কাজ করছে এই নতুন ওয়াকফ বিল। আর মূলত এই সব কারণেই নতুন ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এত বিক্ষোভ, এত বিতর্ক, এত প্রতিবাদ, এত প্রতিরোধ। তাই মুসলিম ল বোর্ডের সদস্যরা মনে করছেন যে এই বিল পাস করে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডকে নিজেদের অধীনস্থ করতে চাইছে। অবশেষে অনেক তর্ক বিতর্কের পর এই বিল 21 জন মেম্বারওয়ালা জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়, যেখানে এই বিলের বিপক্ষে 232টি ভোট এবং সপক্ষে বা সমর্থনে 288টি ভোট পেয়ে পূর্ণ বহুমতে পার্লামেন্ট হাউস থেকে পাস করা হয়। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেন যে পালা বদলের মুহূর্ত। তার সাথে তিনি এটাও বলেন যে ওয়াকফ বোর্ডকে যেভাবে মিস ইউজ এবং মিস গাইড করা হয়েছিল তা সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। তাই এবার থেকে, এখন থেকে পালা বদলের মুহূর্ত শুরু। আজ তাহলে এই পর্যন্ত। তার আগে একটি প্রশ্ন আছে আপনাদের কাছে, এই নতুন সংশোধনী ওয়াকফ বিল পাস করে কেন্দ্র সরকার কি সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে নাকি একটি ভুল পদক্ষেপ? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। আর একটি অনুরোধ, যদি আমাদের এই অনুষ্ঠান পছন্দ হয় বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক উৎসাহ পাবো, নতুন কাজ করার প্রেরণা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।